স্বাগত খাতুনগঞ্জ থেকে মতিঝিলে, সাথে আছে আমি শামীম জাহেদি। আমাদের আজকে আলোচনার বিষয় ডিম ও মুরগির বাচ্চার অবাধ আমদানি। আর এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে আছেন আমান ফিড পোলট্রি অ্যান্ড হ্যাচারি পরিচালক নওরোজ জাহিদ রহমান এবং বাংলাদেশ পোলট্রি খামার রক্ষা জাতীয় পরিষদের সাধারণ সম্পাদক খন্দকার মোহাম্মদ মহসিন। তবে মূল আলোচনা যাওয়ার আগে দেখে নিই একটি প্রতিবেদন। মুরগির বাচ্চা এবং মুরগির খাদ্য ও ভ্যাকসিনের অব্যাহতভাবে দাম বাড়ায় একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে গাজীপুরের পোলট্রি খামার। এছাড়া গেল কয়েক বছরে বার্ড ফ্লু রোগে আক্রান্ত হয়ে মারা গেছে বিপুল সংখ্যক মুরগি। এ অবস্থায় বিদেশ থেকে অবাধে ডিম ও মুরগির বাচ্চা আমদানির সরকারি সিদ্ধান্ত খামার ব্যবস্থায় বড় ধরনের ধাক্কা বলে মনে করছেন খামার মালিক ও ব্যবসায়ীরা। এতে ভোক্তা পর্যায়ে ডিমের দাম সহনীয় থাকলেও দীর্ঘমেয়াদে ক্ষতির আশঙ্কা করছেন তারা। যদি ভারত থেকে যদি ডিম আমদানি হয় তাহলে ফার্মার অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে, যেহেতু খাবারের দাম বাড়তে, সেহেতু খাবারের দামের সাথে ডিমের দামের যদি সামঞ্জস্য না থাকে তাহলে ফার্মার ক্ষতিগ্রস্ত হবে, ফার্মার বিলুপ্ত হয়ে যাবে। এই ভুল সিদ্ধান্তটা না নিয়ে গভর্নমেন্ট যদি বা কৃষি মন্ত্রণালয় যদি বাচ্চা এবং খাবারটা একটু নিয়ন্ত্রণ করতো, ওষুধগুলো নিয়ন্ত্রণ করতো, তবে মনে হয় যে ডিমের বাজারটা আরেকটু সহনশীল রাখা যেত। মানিকগঞ্জের ৭টি উপজেলায় বর্তমানে অনুমোদিত প্রায় ১৩০০টি মুরগির খামার রয়েছে। বিভিন্ন কারণে বন্ধ হয়ে গেছে ২৫০টি খামার। এর মধ্যে ২০১১-১২ অর্থ বছরে ৯টি খামারে বার্ড ফ্লু সহ বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ায় নিধনকৃত মুরগির সংখ্যা প্রায় ৫০,০০০। এ পরিস্থিতিতে সরকারের মুরগি ও ডিম আমদানির সিদ্ধান্ত মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে খামারিদের জন্য। সরকার ডিম এবং বাচ্চা আমদানি করার যে উদ্যোগ নিয়েছে, এই উদ্যোগে হয়তো সাময়িক লাভবান হব। দেশ এবং জাতি দীর্ঘমেয়াদী ক্ষতিগ্রস্তর দিকে এগিয়ে যাবে, কারণ খামারিরা উৎসাহিত হবে। ভবিষ্যতে এই দেশে প্রোটিন যোগান দেওয়ার মতো অবস্থান আর থাকবে না। দেশের পোলট্রি শিল্পকে বাঁচাতে এ সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে সরকারের প্রতি আহ্বান জানালেন তিনি। সুমনা সিনি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেখছিলাম প্রতিবেদনটি আমরা। স্বাগত জনাব মহসিন, স্বাগত জনাব রহমান। জনাব মহসিন, সরকার তার প্রজ্ঞাপনে বলছে যে ডিমের অস্বাভাবিক দাম বৃদ্ধিতে সরকার ভোক্তাদের সুবিধার্থে ডিম এবং মুরগির বাচ্চা অবাধ আমদানির সুযোগ দিয়েছে। আপনার প্রতিবেদন দেখলাম, আপনারা বলছেন যে এই সিদ্ধান্ত ভুল হয়েছে এবং আত্মঘাতী। কেন? প্রথমত সমস্যাটা হলো ভোক্তা পর্যায়ে ডিম এবং মুরগির দাম, আর ভোক্তারা যখন ডিম এবং মুরগিটা কিনে সভাপতি সরাসরি যারা উৎপাদন করে তাদের উপরে বর্তায়। সমস্যাটা কোথায় সেটা চিহ্নিত না করে আমদানি অবশ্যই ভোক্তা পর্যায়ে যে হারে দাম বাড়ছে, এটা আমাদের যারা উৎপাদন করি তাদের কাছে খুব কষ্ট এবং খুব বেমানান মনে হয়। এই ক্ষেত্রে এর নিচে কত আসলে পরে ভোক্তা পর্যায়ে সুবিধা হয় সেটাও আমরা চেষ্টা করছি। কেন এই অবস্থাটা হইল সেই ব্যাপারটা আমরা রাষ্ট্র এবং যারা পরিচালক প্রশাসনে আছেন, বিশেষ করে প্রাণী সম্পদ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, সবার কাছে আমরা বিষয়টা স্মারকলিপি, আমাদের সাক্ষাৎকার, আমাদের মিটিংগুলোতে উপস্থাপন করছি। আর আমদানি করা কোত্থেকে আমদানি, কেন আমদানি, সেই বিষয়টা নিয়ে আমরা কথা বলছি। আজকে সারা বিশ্বে যদি যান আপনি, কেন আজকে আমদানির পরেও দামটা খুব একটা কমে নাই, সেটা হলো যে আপনি যেখান থেকে আনবেন সেখান থেকে নিচে পাচ্ছেন না এই মুহূর্তে। দ্বিতীয়ত এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু জনিত সমস্যার কারণে আমি যখন উদ্ভিদ উৎপাদনে গেলাম, আমি কিন্তু এক্সপোর্ট করতে পারলাম না। আমাদের 50 থেকে 55 লক্ষ লোক যেখানে জড়িত, 1,14,763টা খামারে উৎপাদন, সেখানে 62,000 খামারে উৎপাদন নেমে আসছিল, 54,000 খামার বন্ধ হয়ে গেছিল, 20 থেকে 22 লাখ লোক বেকার ছিল, এখন ফিরতেছে একটু ভালো প্রাইস বা সবকিছু মিলে, এখনো প্রায় 10 থেকে 12 লাখ লোক বেকার। এই যে বেকারের বিষয়টা, এই যে স্বাধীন আমাদের প্রান্তিক খামারিরা যারা ডিম এবং মুরগি উৎপাদন করে তাদের কর্মসংস্থানের বিষয়টা, লক্ষ লক্ষ বেকারের বিষয়টা এবং পুষ্টির যোগানের, অর্থাৎ বিদেশ থেকে আমদানি করতে যে ডলারটার দরকার, সেই ডলারটা আমাদের সেইভাবে আছে কিনা, আমরা কি আমদানি নির্ভর হয়ে যাচ্ছে কিনা। 2007-এর এভিয়ান ইনফ্লুয়েঞ্জার পরে 2009-এর জুনে যখন আমদানিটা প্রথম উন্মুক্ত করা হলো, তারপরে ডিম মুরগি বাচ্চা সবই আসলো। আসার পরে 2011-12 কিন্তু 11-10-এর মাঝামাঝি থেকে 11 একটা মেচাগার অবস্থা হয়ে গেল। এটা কিন্তু রাষ্ট্র তার দায়িত্ব এড়াইতে পারে না। এখনো যেটা সম্ভাবনা আছে, আমরা তো মনে করি যে কোরবানি ঈদ নাগাদ আমাদের যে চাহিদা সেটা থেকে আমরা ভালোই পারবো এবং এরপর থেকে আমাদের আর সারপ্রাইজ উৎপাদন আমরা এক্সপোর্টে যেতে পারবো। সেই অবস্থা আমদানি এই সিদ্ধান্তকে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করে। কিন্তু আমরা টিসিবির এক প্রতিবেদনে দেখছি গত এক বছরে শুধু ডিমের দামই বেড়েছে 42%।
সো এটা তো একজন ভোক্তা পর্যায়ে খুবই অস্বাভাবিক মনে হয়। 2010-এর মাঝামাঝি থেকে 2011 পুরো সময়টাই আমাদের দেশের প্রান্তিক খামারের উৎপাদন মূল্য থেকে কম মূল্যে বিক্রি করছে। আমরা ভারতে সহ অন্যান্য দেশে এক্সপোর্ট করতে চাইছি, পারি নাই। 50% কমে তাদের চেয়ে আমাদের উৎপাদন ছিল, যা ছিল 50% কমে আমরা বাজারজাত করছি। এই বিষয়টা কিন্তু দেখা হয় নাই। সবকিছু মিলে তখন আমরা 30 থেকে 35% উৎপাদন মূল্য থেকে কমে যখন বাজারজাত করলাম, তখন আমি এক্সপোর্টের চেষ্টা করলাম, তখন কিন্তু আমাকে কেউ হেল্পটা করলো না। এক্সপোর্টের ক্ষেত্রে অনেক ধরনের বিধিনিষেধ থেকে থাকে, যে সাধারণত যে দেশে আমরা বিক্রি করব সেই দেশের অনেক বিধিনিষেধ থাকে খাবার পণ্য হিসেবে। ধন্যবাদ। আমি আপনার কাছে আবার ফিরে আসবো। জনাব রহমান, টিসিবির আমরা প্রতিবেদনে দেখছি যে এই সার্কুলার বা বিজ্ঞপ্তি জারির পর বর্তমানে বাজারে ডিম বিক্রি হচ্ছে 38 থেকে 40 টাকায়, যেটা এক সপ্তাহ আগেও যা ছিল 40 থেকে 42 টাকায়। So, আপনার কি মনে হয় এটার একটা ইম্প্যাক্ট? না, এই ইন্টারেস্টিং কথা। হ্যাঁ, মানে আপাতত দৃষ্টিতে দূর থেকে মনে হয় যে হ্যাঁ, আপনার একটা আমদানি ঘোষণা দেওয়ার সাথে সাথেই সম্ভবত যারা ব্যবসা করেন তারা দাম কমিয়ে এনেছে, কিন্তু আসলে রিয়েল সিচুয়েশন এরকম না। আপনি আরেকটা জিনিস এর সাথে রিলেটেড একটা ব্যবসা আছে, ব্রয়লার মুরগি। ব্রয়লার মুরগির দাম কিন্তু গত এক সপ্তাহ আবার বেড়ে গিয়েছে এই আমদানি ঘোষণার পরও। ওখানে কিন্তু বলেছিল আমদানিতে হাঁস মুরগি আমি আমদানি করে দিতে পারবো। ওখানে সেটা বলা হচ্ছে একদিনের বাচ্চার কথা বলা হচ্ছে, তো একদিনের বাচ্চা আসতে হবে, বড় হতে হবে, তবে তো বাজারে ইম্প্যাক্ট করবে, সেটা কিন্তু এখনই আমরা ধরতে পারি না। না, আমাদের যেটা বলতে চাচ্ছি যে এই যে ডিমের দাম বাড়া কমাটা আসলে এই সরকারের ঘোষণা হচ্ছে এটা মোট ডিমান্ড এন্ড সাপ্লাইয়ের উপরে জিনিসটা ঘটেছে। কারণ হলো এর মধ্যে আমরা এই ডিম জিনিসটা হলো কি প্রডিউস করছে একদম প্রথমে কিছু বড় কোম্পানি, তারা বাচ্চা প্রডিউস করে এবং বাচ্চা প্রডিউস করার পর তারা বাচ্চাটা বাজারে দিচ্ছে খামারিদের। খামারি দেওয়ার পর খামারি সেটা 3 মাস পালন করার পরে প্রথম ডিমটা আসে। এটা একটা চেইন প্রক্রিয়া, এবং চেইন প্রক্রিয়া সবচেয়ে প্রথম জিনিস হলো যে খামারি পালন করার সময় তার সাথে কিন্তু তাকে ফিড খাওয়াতে হয়। আসল সমস্যাটা হচ্ছে এখন বাজারে যে গত 1 বছরের উপরে ধরে ফিডের দাম চূড়ান্তভাবে বেড়েছে। কিন্তু আমি ফিডের দামে আসবো আপনার কাছে, তার আগে আমি যারা মহসিনের কাছে একটা বিষয় দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আমরা এতদিন আমদানি বন্ধ ছিল, তো দেশের সব চাহিদার যে যোগান সেটা দিতে হচ্ছে আমাদের স্থানীয় উদ্যোক্তারাই, স্থানীয় যারা খামারিরাই। তো এক্ষেত্রে কি এমন কি হয়েছে যে দাম কেন কমছিল না? গত 1 বছরে 42% দাম বাড়লো, সেক্ষেত্রে কি এমন কি আছে যে আপনাদের মধ্যে একটা ব্যবসায়িক কার্টেল বা কিছু করা কি সম্ভব বা হয়েছে? এই প্রশ্নটা তো আমরা প্রতিদিনই এই সমস্যার সম্মুখীন হই বা এই প্রশ্নের সম্মুখীন হচ্ছি, কেন হঠাৎ করে এই আমদানি। এটা মূলত 2009 সালে আমদানির সিদ্ধান্ত হয়েছে, তারপরে একদিনের জন্য আমদানি কিন্তু বন্ধ ছিল না। বলা হয় 3 মাস, বলা হয় 2 মাস, আর এইবার ঢালাও ভাবে এই করা হয়েছে, নির্দিষ্ট কোনো সময়সীমা রাখা হয় নাই। আর এই আমদানির আগে যে দামটা ছিল, পরের দামটা পার্থক্যটা একজন ভোক্তা হয়তো বাজেট থেকে 1800-2000 টাকা সে কাঁচা বাজার মাছ বা সবজি কিনবে, এই টাকার মধ্যে সব ম্যানেজ করতে গিয়ে ডিমের বাজার দেখে এটা বাড়ছে, মাছের বাজার এটা বাড়ছে, স্বভাবত এই ইম্প্যাক্টটা কিন্তু আমাদের পড়ে। আর যখন ভোক্তা পর্যায়ে অস্বাভাবিক দাম বাড়ে তখন কিন্তু কনজিউমার কমে যায়। আমাদের যোগানের ঘাটতিটা কেন হইলো? এভিয়ান ইনফ্লুয়েঞ্জা, আমাদের উৎপাদন মূল্য না পাওয়া, আমাকে এক্সপোর্ট করতে না দেওয়া, আমার সংরক্ষণাগার সারা বছর তো আমি তো শিওর মনে করি যে সারা বছর একই দামে ভোক্তা পর্যায়ে ডিম দেওয়া সম্ভব, ভোক্তার বাজেটই করা সম্ভব না। সেটা যদি রাষ্ট্রীয়ভাবে সংরক্ষণাগার ব্যবস্থা করে, ফুড সিকিউরিটি একটা শব্দ আছে, আমাদের চাল গম ভুট্টা বা বিভিন্ন ইয়েতে আমরা সংরক্ষণ করি, ডিমটা সংরক্ষণ, কিন্তু প্রান্তিক খামারি পর্যায়ে এটা ইনফ্রাস্ট্রাকচার নাই। আমি চীন, ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া, নেপাল সহ অনেক দেশে আমি গেছি, দেখছি যে সংরক্ষণের মাধ্যমে আমার তাৎক্ষণিক যোগানোর জন্য সেখান থেকে 2 কোটি 5 কোটি 7 কোটি ডিম ছেড়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ সারা বছর একটা দাম। আর উদ্ধৃত উৎপাদনের সময় সেটা সংরক্ষণাগারে যাচ্ছে, সম্ভব। সেটা ভোক্তা পর্যায়ে কখনোই বলবে না যে এটার জন্য মাথা কেটে ফেলাটা আমার মনে হয় যে যৌক্তিক হচ্ছে। ধন্যবাদ জনাব মহসিন। আমরা আপনার কাছে ফিরে আসবো, তবে যেতে হচ্ছে আমাদের একটি বিরতিতে। সময় হলো একটি বিরতিতে যাবার, আমাদের সাথে থাকবেন, দেখা হচ্ছে শীঘ্রই ফিরছে। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মহসিনে। আমরা আলোচনা করছিলাম ডিম এবং মুরগির বাচ্চার অবাধ আমদানি। এই পর্যায়ে আমরা এখন কথা বলবো সরাসরি খুলনাতে বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য SM সোহরাব হোসেন। কথা বলছি তার সাথে। জনাব হোসেন, সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সম্প্রতি, সেখানে আপনারা খামারিরা যারা উৎপাদন করছেন তারা বলছেন যে, জনাব হোসেন,
সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সম্প্রতি সেখানে আপনারা খামারিরা যারা উৎপাদন করছেন তারা বলছেন যে এই সিদ্ধান্ত আত্মঘাতী, কিন্তু সরকার যেটা বলছে যে ভোক্তা পর্যায়ে ডিমের দাম কম রাখতে এই ব্যবস্থা। তো কম দামে ডিম পেতে পারি আমরা কিভাবে? জি জি, তো আমি ধন্যবাদ জানাই ইন্ডিপেন্ডেন্ট টিভি চ্যানেলকে যে এই একটি গুরুত্বপূর্ণ বিষয় আমার মতামত নেওয়ার জন্য, বা খুলনার যত প্রান্তিক খামারি আছে তাদের পর্যায়ে আপনার প্রশ্নের উত্তর দিই যে সরকার জনগণের সুবিধার্থে এবং জনগণকে ক্রয় ক্ষমতার ভিতরে রাখার জন্যই ডিমের আমদানি করছেন। এইটা একদম খোরা অযৌক্তিক অজুহাত। আমি মনে করি সরকার যে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা এবং খামারিদের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা যদি তারা দেয় তাহলে খামারি তার উৎপাদন খরচ কম হবে। আপনি একটা জিনিস চিন্তা করেন যে 30 টাকার যে সোয়াবিন সেই খোলটা আজকে 75 টাকায় খামারিদের কিনতে হচ্ছে। একটি বাচ্চা সরকার নির্ধারণ করে দিল 30-32 টাকা, সেই বাচ্চাটা খামারির কিনতে হয় এখন 75 থেকে 80 টাকা। এবং বিদ্যুতের বিল, বিভিন্ন শ্রমিকের খরচ কিভাবে কম করে, তারপরে আমি মনে করি যে জনস্বার্থে এবং জনগণের কম মূল্যেই খামারিরা ডিম দিতে সবসময় অভ্যস্ত এবং তারা এই পর্যায়ে দিয়ে আসছেন। কিন্তু সরকার এই যে আমিষের চাহিদা এবং খোরা যুক্তি দিয়ে এবং কোথা থেকে আমদানি করবে আমরা জানি না, যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে হয়তোবা সেই সরকারের বা তাদের সরকারের তাদের উৎপাদন ক্ষেত্রে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার কারণে তাদের উৎপাদন খরচ কম, তারা আমাদের দেশের থেকে যৎসামান্য কমে দিতে পারে। কিন্তু আমদানি করলে সেই বার্ড ফ্লু, সেই ভয়াবহ যে চিত্র আমাদের দেশে আবার আমদানি সেটা আমরা আপনি যথার্থ বলেছেন জনাব হোসেন, ধন্যবাদ। আমরা আপনার কাছে ফিরে আসবো, আপনার কাছে ধন্যবাদ। কথা বলছিলাম খুলনায় সোহরাব হোসেনের সাথে, উনি বেশ কিছু উদ্বেগের কথা বলছেন। আমরা ঠিক এই বিষয়ে উদ্বেগটা ফিরে আসবো, তার আগে আপনার সাথে কথা বলার চেষ্টা করছিলাম, যেটা বলছিলাম যে এই ইন্ডাস্ট্রিতে কি কোনো কার্টেল হওয়ার সম্ভাবনা সুযোগ আছে কিনা দাম একটা নির্দিষ্ট পর্যায়ে রাখার জন্য খামারিদের পর্যায়ে বা উৎপাদকদের পক্ষ থেকে? এখানে যেটা হলো যে আমাদের এই ইয়েটা করে কারা, যে ম্যানুফ্যাকচারার যখন একটা একদিন বয়সী বাচ্চা বিক্রি করে ছেড়ে দেয়, এটা দেয় আসলে ক্ষুদ্র খামারিদের কাছে। ক্ষুদ্র খামারিদের তো সব ডিসঅর্গানাইজ, এরা কোনো অর্গানাইজ পিপল না। সুতরাং এরা কখনোই কোনোভাবে এমন কিছু করবে না যেটা আসলে দেশের অর্থনীতি বা কোনো কিছু জন্য খারাপ হবে। উল্টো যে ক্ষুদ্র খামারিরা সারা বাংলাদেশে মিলে যে তারা যে কাজ করছে তাতে কিন্তু আমাদের বেকারত্বের অভিশাপ থেকে দূর হচ্ছে, আমরা আমাদের দেশীয় অর্থনীতির পজিটিভ দিকে যাচ্ছে। সো আমরা মনে করি এটা কখনোই এই ধরনের জিনিস হবে না। আপনার হবে, আপনি বলছেন তাহলে হচ্ছে না। আমি যে প্রশ্নটা জনাব সোহরাব হোসেন করেছিলাম যে তাহলে আসলে আমরা কিভাবে কম দামে ডিম পেতে পারি, এটা আদৌ সম্ভব কিনা? আচ্ছা, হ্যাঁ অবশ্যই সম্ভব। এখানে জিনিসটা সোজা হিসাব হলো যে আমাদের প্রোডাকশন কস্ট, যে কারণে যে হিসাবটা আপনারা দিচ্ছেন যে গত 1 বছর ডিমের দাম বাড়ছে বা 2 বছর ধরে বাড়ছে, একটা জিনিস আমি প্রথমে বলেছিলাম যে এটা বাড়ার পিছনে সবচেয়ে বড় কারণ, একটা বড় কারণ আছে প্রোডাকশন কস্ট। আমাদের যারা যে ফিড তৈরি হচ্ছে, আমি এই মুহূর্তে একটা লেয়ার ফিড প্রতি কেজিতে 36 টাকা করে কিনতে হয়, পুরো একটা অর্গানাইজ ফিডটা, রেডি ফিড, যেটা কিন্তু গত বছর এই একই সময় 22 টাকা করে খামারিরা কিনেছে। আপনার প্রতিষ্ঠান ফিড তৈরি করে? জি। তো কেন আপনার কেন মনে হয়? এইটার বড় কারণ হলো আমাদের ফিড তৈরির মেইন ইনগ্রিডিয়েন্ট কি, ভুট্টা আর সাথে সয়াবিন। এখানে আপনাদের সৌরভ ভাই বললো যে 30 টাকার সয়াবিন এখন 75 টাকা কিনতে হচ্ছে। তাহলে আপনি পার কেজিতেই আমার সয়াবিনের মূল্য বেড়ে গিয়েছে। এই সয়াবিনটা কি আপনারা স্থানীয় বাজার থেকে কেনেন নাকি আন্তর্জাতিক বাজার থেকে? এই সয়াবিনটা আসলে দুভাবে করতে হয়। যখন স্থানীয়তে আমরা অ্যাভেলেবেল থাকে তখন কিনি, যখন অ্যাভেলেবেল না থাকে আমাদের ইম্পোর্ট করতে হয়। ইম্পোর্টের ক্ষেত্রে কি আপনারা কোন সরকারের কাছে শুল্ক সুবিধা থাকে? আচ্ছা, অবশ্যই থাকে, কিন্তু তারপরেও যে আপনার ইন্টারন্যাশনাল মার্কেটে আমার মেইজের দাম, আমি সয়াবিন দাম যে জায়গায় যাচ্ছে সেটা তো আমরা পোষাতে পারছি না। আমাদের যেমন আপনার আমরা মানে 1 মাস আগে, মোসিন ভাই, 1 মাস আগে আমরা 14 টাকায় যে ভুট্টা কিনেছি, এই মুহূর্তে মিনিমাম 22 টাকায় কিনতে হচ্ছে। এবং ভুট্টা বাংলাদেশের যে ভুট্টা আছে সেই ভুট্টার দামও 22 থেকে 26 টাকা, আবার বাইরে থেকে যদি আনতে হচ্ছে সেটাও 26 টাকা কমে আনতে পারছে না। তো
এই প্রবলেমটা কিন্তু আমাদেরকে সবচেয়ে বড় প্রবলেম, এবং এটার সাথে আমি বলি ওনার সোয়াবের যে কথাটা সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, বার্ড ফ্লু যে প্রবলেমটা, এটা এমন একটা বিজনেস যেটা আমি বলছিলাম যে একটা মুরগির বাচ্চা নেওয়ার পর 6 মাস পরে ডিমটা আসে, 5-6 মাস পরে একটা খামারি পালতে থাকে বাচ্চাটা, আশায় যে ওই ডিম আসলে তো তার টাকা আসবে, হঠাৎ করে দেখা যায় 9 মাসে বার্ড ফ্লুতে তার সবকিছু ধ্বংস হয়ে গেল। যখন ধ্বংস হয়ে গেল তার তো সকল ইনভেস্টমেন্টই শেষ হয়ে গেল, আমাদের করণীয় কিন্তু কিছু নেই এখানে। ধন্যবাদ জনাব মহসিন, এই সংকট থেকে উত্তরণের উপায় কি? হ্যাঁ, এই সংকট থেকে উত্তরণের উপায়ের ব্যাপারে আমাদের বেশ কিছু ওয়ার্কশপ, আমরা 17টা ওয়ার্কশপ করছি সারা দেশে। খামারি পর্যায়ে আরো কিভাবে যোগানটা আবার পুরনো অভিজ্ঞ খামারিদেরকে ফিরে আনা যায় সেই বিষয়টা নিয়ে আমরা ওয়ার্কশপ করি, কথা বলি। সেই ক্ষেত্রে খামারিদের দাবি ছিল যে কৃষির উপখাত হিসেবে কৃষকদের যেটুকু সাবসিডি দেওয়া, এইটা নেওয়া যায় কিনা খাদ্য এবং বাচ্চার দামের ক্ষেত্রে। কারণ মূলিয়া যেমন একটা বাচ্চা যদি 75 থেকে 80 টাকা কিনতে হয়, 1 কেজি খাবার যেখানে গতবার আমি 22 টাকায় কিনছি, এইবার যদি 36 টাকা সেটা কিনতে হয়, আমার খাদ্য খরচ বাড়ছে 40 থেকে 50 ভাগ। বাচ্চা যেখানে 25-26 টাকা, সরকারি রেটই আছে 32 টাকা লেয়ার বাচ্চা, সেটা আমরা 75 থেকে 80 টাকা। এই দুইটা বিষয় যদি করা হয়, যেমন ব্রয়লার চাষিরা আজকে আসার আগে আমি দাউদকান্দির কামাল ভাই, আমি রাজশাহীর আওয়াল ভাই, আছে আমাদের রংপুরে মাহবুব ভাই, আমাদের বরিশাল আছে দোহা ভাই, আমি সোহরা ভাইয়ের সাথে কথা বলছি যে সারা দেশে যে অর্গানাইজার আছে, যে এই মুহূর্তে যে কি পদক্ষেপগুলো নেওয়া দরকার, আমি আসার সময় এই বিষয়ে কথা বলছি। এই ক্ষেত্রে সম্ভব যে একটু ভর্তুকির বিষয়টা মাথায় রাখা, তাৎক্ষণিক সমাধানের জন্য সরকারকে ভর্তুকি দিবে, অ্যাভেলেবল বাচ্চারা সরবরাহ করা, প্রান্তিক খামারি যারা পুঁজি হারাইছে তাদেরকে কিছু পুঁজির যোগান দেওয়া। আর আমি উদ্বৃত্ত উৎপাদনের সময় যাতে এই সংরক্ষণাগারটা করে ফেলা হয়, এর মধ্যেই আগামীতে যদি এই প্রবলেমটা না করা হয়, আর আমাদের সেক্টরটা যাতে রাষ্ট্র ধ্বংসটা না করে, ভুল কারণে হয় আমরা বুঝাইতে পারতেছি না, অথবা রাষ্ট্র বুঝছে না। এই দুইটা কারণ। সংরক্ষণ বলতে বোঝাচ্ছেন যে সময় আপনাদের অধিক পরিমাণে উৎপাদন হয়ে থাকে সেই বাড়তি যেটা ডিমটা আপনারা রেখে দেবেন, সংরক্ষণ করা যাবে কোল্ড স্টোরেজের মতো। হ্যাঁ, যেমন রমজান মাসে ব্রেকফাস্ট আইটেম ডিমটা কম লাগে, এই ব্যবস্থা একেবারেই নাই দেশে, বাংলাদেশে নাই, প্রান্তিকদের হাতেও নাই, রাষ্ট্র কোনো পদক্ষেপ নেয় নাই, খুব বেশি টাকারও দরকার পড়ে না। এটা পরিচালন পদ্ধতিটা খুব সহজ, পিপিপির মাধ্যমে পরিচালন করা যাচ্ছে। আমরা উপস্থাপন করছি আমাদের প্রস্তাবনাটা, কিন্তু আমাদের হয় আমরা বুঝাইতে পারতেছি না, না হয় ওনারা শুনতে চাচ্ছেন না, এরকম। এটার সাথে যেমন উনি ব্রয়লার মুরগির কথা যখন টানলেন, ব্রয়লার মুরগিতে সংরক্ষণও করতে পারবো না, এটা নির্দিষ্ট ওজনের মুরগি আপনারা বাজার থেকে কিনে খান। আমরা যখন প্রতিদিন কিন্তু একটা মুরগি খায়, ওর ওজন বাড়তে থাকে, আমি 1.5 কেজি মুরগি বাজারে চলে, এটা যদি আমি সংরক্ষণ করতে চাই এটা তো 2 কেজি হবে, লাইভ করতে পারবো না। আবার আমাদের অন্য সমস্যা হলো আমরা বাইরে যেমন প্রসেস চিকেন চলে, আজকে প্রতিটা দেশেই কিন্তু আমাদের প্যাকেটজাত মুরগি চলে, বাংলাদেশে কিন্তু এটা এখনো ওই জায়গায় বাংলাদেশের সমাজের জায়গায় যায়নি। তো আমাদের তো এই সমস্যাগুলো সবসময় চিন্তা করতে হবে যে ইন্ডাস্ট্রিটা এরকম যে এই মুহূর্তে বিক্রি না হলে সেই খামারি লসে পড়ে যায়। আমাদের সরকারের যে এখানে মনোযোগ দেবে, আসলে ব্যবসার প্রসেসটা কি, ওই অনুযায়ী ডিসিশনগুলো নিতে হবে। এক্ষেত্রে একটা জিনিস হয় যে প্রত্যেক শিল্পে কিছু ইনোভেশনের হয়, যেটা এখন দেখা যায় যে আমরা দেখছি স্থানীয় যারা উৎপাদক তারাও মুরগির বিভিন্ন উপাদান তৈরি করছে, যেমন চিকেন নাগেট বা অনেক কিছুই। সেক্ষেত্রে কি আপনারা ওই দিকে যেতে পারেন কিনা? হ্যাঁ, আমরা ওই দিকে চেষ্টা করছি। আমরা তখন সেক্ষেত্রে যদি বাড়তি কোনো পড়াশোনা, তখন আপনারা ওইভাবে, ওটা অবশ্যই সময়ের ব্যাপার। যেমন আমাদের দিনে এখন ঢাকা শহরে প্রায় 1.5 লাখ মুরগি চলে। হ্যাঁ, তো ওই পরিমাণ তো এখনই আমরা চিকেন নাগেটস করে আনতে পারবো না। আমরা অবশ্যই আমাদের যারা ম্যানুফ্যাকচারার ওইদিকে স্টেপ নিচ্ছে, বড় বড় কোম্পানিগুলো ওইদিকে স্টেপ নিচ্ছে সব, কিন্তু এটা সময়ের ব্যাপার। তো সময় যদি এখন দেখা যাচ্ছে কোনো শর্ট টার্ম ডিসিশনের জন্য আমরা ধ্বংস হই, তাহলে এগুলো আমরা কোনো করতে পারবো না। আমাদের যে শর্ট টার্ম ডিসিশন এই মুহূর্তে, হ্যাঁ অবশ্যই ভোক্তাদের কাছে আমরা সরি যে জিনিসটার দাম একটু বেশি, কিন্তু আসলে লং টার্মে কিন্তু সকলের জন্য ভোক্তাকে দুপক্ষেই এসে দেখতে হবে। জনাব হোসেন, খুব সংক্ষেপে আমাদের সময় শেষ, আসল করণীয় ইমিডিয়েটলি কি করা? হ্যাঁ, ওনার কথাটা একটু বলতে হয় যে নাগেট সসেস আমাদের দেশে উৎপাদন হচ্ছে এবং সংরক্ষণাগার ব্রয়লারও সম্ভব। আমাদের সেই প্রচেষ্টা হচ্ছে ব্যক্তি উদ্যোগে, রাষ্ট্রের ইন্টারফেয়ার করলে পরে সেটা আরো সহজ হয়। আমরা যেটা মনে করি, রাষ্ট্র যদি সিদ্ধান্ত নেয় খামারের দেশে একটু বসা 10 মিনিট আলোচনা, যে আমরা মাটিকে কামড়ায় থাকবো, এই দেশে ডিম আমরা এদেশে উৎপাদন করব, মুরগিটা উৎপাদন করব, উদ্বৃত্ত উৎপাদনের সময় আমি সংরক্ষণে রাখার ব্যবস্থা করব। যদি এই পদক্ষেপ রাষ্ট্র নেয়, কি করলে পরে ওইখানে আমরা ওয়ার্কশপের মাধ্যমে আমরা সেখানে উপস্থাপন করতে চাই। এবং ভোক্তা পর্যায়ে একটা মেসেজ দিই আপনাদের মাধ্যমে, সেটা হলো যে আগামী কোরবানি ঈদের আগে কিন্তু আমরা সহজভাবে ওই ডিম মুরগিটা সেভাবে দিতে পারবো না। আশা করি আগামী জানুয়ারি ফেব্রুয়ারি দিকে উদ্বৃত্ত উৎপাদনে যেতে পারবো। ধন্যবাদ জনাব মহসিন, ধন্যবাদ জনাব রহমান, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।
এই ছিল আজকে আমাদের আলোচনায় খাতুনগঞ্জ থেকে মতো ছেলে। আজকে আমাদের শেষ করতে হচ্ছে, দেখা হবে আবার।